কিনবেন কি কিনবেন না এই সিরিজের আমাদের আজকের ভিডিও হচ্ছে হন্ডা SP125 এই বাইকটাকে নিয়ে। আমাদের এই সিরিজে একটি বাইক কেনার পেছনে যে কারণগুলো থাকে এবং না কেনার পেছনে যে কারণগুলো থাকে এই সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। চলুন ভিডিও শুরু করি। হন্ডা SP125 এই বাইকটা কেনার বা না কেনার পেছনে যে কারণগুলো রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করার আগে এই বাইকটার যে বিষয়গুলো একটু কমতি হয়েছে বা আমার কাছে ভালো লাগেনি বা আর একটু বেটার হতে পারতো, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে আপনাদের ভিডিওটা বুঝতে একটু সুবিধা হবে। তাহলে চলুন এই বিষয়গুলো আগে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত এই বাইকের লুকস বা হচ্ছে আপনার ডিজাইন বা ইঞ্জিনের পাওয়ার আউটপুট, মাইলেজ, ফিচার্স বা হচ্ছে পেছনের যে হোয়াইট টায়ারটা এখন দেওয়া হয়েছে, এই সব কিছু বিষয়বস্তুর মধ্যে আমার সব কিছুই ভালো লাগছে। বাট বেশ কিছু বিষয় আছে যেগুলো আরেকটু আপডেট করা যেত। তার মধ্যে একটা হচ্ছে এই বাইকের হেডলাইটের আলো। দেখুন, আমি হোন্ডা এক্সব্লেড ইউজ করি এবং এইটার যে হেডলাইট মেকানিজম হর্নেট এবং এক্সব্লেড বা হচ্ছে ইনবিল্ড যে এলইডিগুলো রয়েছে কাইন্ড অফ এই বাইকগুলোর মতোই। এখন আমার কাছে যেটা মনে হয় যে এই বাইকটা আপনি সিটি রাইডে কোনো সমস্যা হবে না, বা যাদের একটু চোখের সমস্যা রয়েছে সিটি রাইডেও তারা একটু প্যারা খাইতে পারেন। মানে অন্ধকারে বা ভেতরের রাস্তাগুলো যেগুলো আছে এগুলোতে আপনি হেডলাইট হাই বিম লো বিম দিয়ে অনায়াসে চালাতে পারবেন। বাট আমি বলতেছি হাইওয়ের কথা। যদি আপনি এই বাইকটা নিয়ে হাইওয়েতে যান দেখবেন যে আপনি সব মানে আপনার আশেপাশে প্রত্যেকটা বাইকের লাইট দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার বাইকের বা আপনার বাইকের হেডলাইটের আলো আপনি খুঁজে পাবেন না। তো এই সমস্যার সমাধানে আসলে যেহেতু ইনবিল্ট এলইডি, এখানে আসলে বাল্ব বা অন্য কিছু চেঞ্জ করার সুযোগ নেই, সেহেতু আপনাকে একমাত্র স্বর্ণাপন্ন হতে হবে ফগ লাইটের, এবং মামলাও খেতে পারেন, তবে সাবধানে যদি ইনস্টল করেন। দ্বিতীয় যে বিষয়টা আমার কাছে একটু কমতি মনে হয়েছে সেটা হচ্ছে এই বাইকের রিয়ার সাসপেনশন। আপনাদের অনেকেরই হয়তো অবগত এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে শাইন SP125, যেটা এর আগে ছিল বা এখনো মার্কেটে অ্যাভেলেবল আছে। তো ওই বাইকটার পেছনে যে সাসপেনশনটা এটা অনেকটা আমার কাছে হার্ড মনে হয়। যদিও ব্রেক ইন পিরিয়ডের পরে সাসপেনশনটা অনেকটাই ছেড়ে দেয়, তারপরেও আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে বাইকটা আপগ্রেড করা হলো। যদিও এই মডেলটা কিন্তু ইন্ডিয়াতে অনেক আগেই লঞ্চ করা হয়েছে, তারপরেও যেহেতু বিশাল একটা গ্যাপ দিয়ে আমাদের এই বাংলাদেশে লঞ্চ করা হলো, সো আমি যতটুকু প্রত্যাশা করছিলাম যে হয়তোবা এই যে বিষয়গুলো আছে এগুলো যদি একটু আপডেট করে অন্তত লঞ্চ করা যেত, যেহেতু মাঝে গ্যাপটা কিন্তু অনেক বেশি, অলমোস্ট 6-7 বছর আগে আপনার ইন্ডিয়াতে এটা লঞ্চ করা হয়েছে, আর এই সময়টা কিন্তু কম না। তো হোন্ডা চাইলেই এই ছোট ছোট যে বিষয়গুলো, যেমন ইন্ডিয়াতে যে ইস্যুগুলো দেখা দিছে, আসলে একটা বাইক কখনোই পরিপূর্ণ হয় না, সেটা আপনার যে কোম্পানিরই হোক না কেন। তো আমার মনে হয় যে এই যে লম্বা একটা গ্যাপ গেল, এই গ্যাপের মধ্যে কিছু না কিছু তারা ফিক্স করতে পারতো। তো আমার বিবেচনায় এই সাসপেনশনটা না দিয়ে অন্তত একটা মনোশক দিতে পারতো, এটা হচ্ছে ভালো চয়েস হইতো। অথবা নাইট্রাক্স গ্যাস লোডেড যে আপনার স্প্রিং লোডেড সাসপেনশন গুলো থাকে, মানে গ্যাসের যে ট্যাঙ্ক থাকে একটা, যেমন আপনার পালসারে দেওয়া থাকে বা ডিসকভারে দেওয়া থাকে, যদি আপনার এই স্প্রিং লোডেড সাসপেনশনই দেওয়া হয় তাহলে ওই কাইন্ড অফ সাসপেনশন গুলো অনেকটা মানে কিছুটা হলেও এগুলোর থেকে একটু বেটার ফিডব্যাক দেয়। এরপরে যে বিষয়টা আমার একটু খারাপ লাগছে সেটা হচ্ছে এই বাইকের বিল্ড কোয়ালিটি। ওয়েল, আমি বলবো না যে একদমই খারাপ, কারণ মোটামুটি হন্ডার যে কোয়ালিটিটা প্রোভাইড করে, আমি একজন ইউজার হিসেবে মোটামুটি আমি সন্তুষ্ট, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় যে আমাদের যে প্রাইসটা নির্ধারণ করা হয়েছে 1,63,000 টাকা, আজকের দিন পর্যন্ত আপনার এই প্রাইসে বাইকটা অ্যাভেলেবল রয়েছে, কালকে কমতেও পারে। সো অবশ্যই বাইকের লেটেস্ট প্রাইস জানার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং অনলাইনে সার্চ করতে পারেন। যেহেতু ভিডিও দেখতেছেন, আলহামদুলিল্লাহ, ভিডিওর ডিসক্রিপশনটা একটু কষ্ট করে চেক করে নিন, এখানে সবসময় লেটেস্ট প্রাইস আমি আপডেট করার চেষ্টা করে থাকি। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে প্রাইস রেঞ্জে আমাদের এই বাইকটা লঞ্চ করা হলো এখন এই মুহূর্তে। তো এই প্রাইস রেঞ্জে আসলে আমাদের যে কোয়ালিটিতে আমরা পাইলাম বাইকটা, এইটা আসলে একটু হতাশাজনক, কারণ এর থেকে বেটার পেইন্ট কোয়ালিটি, এর থেকে বেটার প্লাস্টিকের কোয়ালিটি আমরা ডিজার্ভ করতেই পারি। কারণ 1,63,000 টাকা কিন্তু কম না একটা 125cc বাইকের জন্য, এটা আমার কাছে হিউজ মনে হয়েছে। তারপরেও যদি তারা কোয়ালিটিটা ভালো প্রোভাইড করতো, আমি একবারে বলবো না যে খারাপ না, আমার কাছে এভারেজ মনে হয়েছে। তারপরেও বেশ কিছু পার্ট রয়েছে যেগুলো আরেকটু ইমপ্রুভ করা যেত, এই হচ্ছে ব্যাপার। তবে হ্যাঁ, এমন না যে আপনি বাইক কিনতেছেন আবার ওই বাইকটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন না, বা প্লাস্টিকের কোয়ালিটি খারাপ, ভেঙে চলে যাবে বা ইয়ে হবে। ডেফিনেটলি আপনি যদি বাইক ক্র্যাশ করেন, প্লাস্টিক যে কোনো বাইকেরই ভাঙবে। তারপরেও আমার কাছে যেটা মনে হয় যে প্লাস্টিকে হাত দিলে যে একটা প্রিমিয়াম প্রিমিয়াম ভাব, সেটা আসলে একটু কমতি মনে হয়, এই আর কি।
এরপরে যে বিষয়টা আমার একটু খারাপ লাগছে সেটা হচ্ছে এই বাইকের ফুট রেস্টগুলো, বিশেষ করে পিলিয়ন ফুট রেস্ট। এটা দেখেন, আমি মানে আসলে একটু ভেঙে বলি আপনাদেরকে। যারা আমাদের সিনিয়র, যারা 70-80s-এর বেড়ে উঠেছেন, তো ভাইয়া আমি আপনাদেরকে বলতেছি যে আসলে সেই সময় 80 সিসির কিছু বাইক ছিল আপনাদের জেনারেশনে, আপনারা সেগুলো চালিয়েছেন এবং এটা নিয়ে লম্বা ট্যুরও করেছেন। তো ওই বাইকগুলোতে যে ফুট রেস্টগুলো ব্যবহার করা হতো, ওই যে রাউন্ড গোল ছোট ছোট, আপনাদের হয়তো মনে আছে। তো এই মুহূর্তে এসে আসলে পিলিয়ন ফুটরেস্টটা আপনি SP-125 এর দেখবেন, ওই সেম ওই ফুটরেস্টটা দেওয়া হয়, যেটা আসলে অনেকটা নড়বড়ে আমার কাছে যেটা মনে হয়। আসলে এটা চাইলেই কিন্তু ইমপ্রুভ করতে পারতো, একটু মোটা দিতে পারতো, যাতে মানে অনেকেই পাটা রেখে কমফোর্ট ফিল করে। আসলে পা যে রাখা যাবে না তা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রাইস রেঞ্জে বাইকটা লঞ্চ করা হয়েছে, এই ছোট ছোট বিষয়গুলো ফিক্স করলে খুবই ভালো হতো। হন্ডা SP-125 এই বাইকে এবার অনেকগুলো ফিচার্স অ্যাড করা হয়েছে। তো তারপরেও আমি বলবো যে আসলে এই বাইকটা যেহেতু ফুল ডিজিটাল মিটার করা হলো, আমাদের আসলে কোনো কমপ্লেন নেই মিটার নিয়ে, সবকিছুই ওকে। গিয়ার ইন্ডিকেটর আছে, ক্লক আছে, আপনার সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ হচ্ছে সেন্সরও আছে বাইকে, এবং হচ্ছে মিটার ইন্ডিকেটরও আছে। এটা খুবই ভালো সেফটি ফিচার্স। কিন্তু সমস্যাটা কি জানেন আসলে, মানে সমস্যা ঠিক না আসলে, RPM কাউন্টার যদি একটা থাকতো মিটারে তাহলে খুব ভালো হতো। যেহেতু ফুল ডিজিটাল মিটার, এই জিনিসটা হলে একদম জোস হইতো বাইকের একদম ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা। বাইকটির প্রাইস অনুযায়ী আসলে আমরা আরো কিছু ডিজার্ভ করতাম, যেমন ইন্ডিকেটরের লাইটগুলো এলইডি দিতে পারতো, টেল লাইটটা ফুল এলইডি করতে পারতো। যেহেতু সামনে এলইডি করছে, দেখতেও সুন্দর, সামঞ্জস্য থাকতো। হন্ডা SP-125 এই বাইকের এলইডি হেডলাইট দেওয়া হয়েছে, আলোটা একটু বাড়াতে পারতো। তার সাথে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে বাইকের ইন্ডিকেটর এবং টেল লাইট এগুলো এলইডি করতে পারতো। মূলত ইন্ডিকেটর যেটা এখন দিয়েছে এটা হচ্ছে হ্যালোজেন বাল্ব। হ্যালোজেন বাল্বের ওপরে যে প্লাস্টিকটা, এটা ডিজাইনটা চেঞ্জ করছে। আর এছাড়া আগের যে শাইন এসপি এবং এইটার ইন্ডিকেটরের বাল্ব সেম। আবার টেল লাইটের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন টেল লাইটটা কিন্তু এলইডি না, আপনার পেছনের যে প্লাস্টিকের ডিজাইনটা এটা চেঞ্জ করা। মানে আগেরটাতেও আপনার ওই হ্যালোজেন বাল্ব ছিল, এটাতেও হচ্ছে হ্যালোজেন বাল্ব। তো বাজেট কস্ট কাটিং এই জায়গাতে করা হয়েছে, কিন্তু আসলে যে প্রাইস রেঞ্জে লঞ্চ করলো এটা আসলে আমরা রিজার্ভ করতাম। এবারে কথা বলি বাইকটা আপনি কেন কিনবেন, বা বাইকটা কেনার পেছনে যে কারণগুলো আছে এই পয়েন্টগুলো নিয়ে। ওয়েল, হন্ডা সবসময় বেটার কোয়ালিটি এবং হচ্ছে বেটার ইঞ্জিন, সেটা আপনি স্মুথনেস বলেন, লোয়ার সিসিতে মাইলেজ বলেন, এগুলোতে বরাবরই এগিয়ে থাকে। এখন আমার কথা হচ্ছে এই বাইকটার যে আপডেটগুলো নিয়ে আসা হয়েছে এটা আসলে যুগ উপযোগী এবং মোটামুটি মেনে নেওয়া যায়। তো বাইকের কেনার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে এই বাইকের মাইলেজ। BS6 ইঞ্জিন, তার সাথে হচ্ছে আপনার FI, ডেফিনেটলি এখান থেকে আপনি ভালো একটা মাইলেজ পাবেন। তবে সতর্ক থাকতে হবে, ভালো মানের ফুয়েল ব্যবহার করতে হবে এই বাইকে, না হলে প্যারা খাবেন ভাই। এখন এই মুহূর্তে আমার কাছে যে বিষয়গুলো ভালো লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই হন্ডা SP-125 এর প্রথম ভালো লাগার দিক হচ্ছে ফাইনালি হন্ডা ইঞ্জিন কিল সুইচ দিচ্ছে, এবং ইঞ্জিন কিল সুইচটা হচ্ছে সেলফ এবং কিল দুইটা একই বাটনে, আপনার একই সুইচে আপনি দুইটা কাজ করতে পারবেন। এরপরে আরো একটা বিষয় ভালো লাগছে, সেটা হচ্ছে এই বাইকের পাসের সুইচটা, যেটা আপনার হাই বিম, লো বিম এবং হচ্ছে পাস, তিনটা কাজ আপনি একই সুইচে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার অ্যাডিশনাল আমাদের অন্য অন্য বাইকে যেগুলো হচ্ছে আপার ডিপার বা হাই বিম লো বিমের জন্য যে এক্সট্রা সুইচ ব্যবহার করতে হয়, ওইটা আর আপনাকে করতে হবে না। ফিচার্সের দিক থেকে এই বাইকে সাইড স্ট্যান্ড, ইঞ্জিন কাট অফ সেন্সর রয়েছে, মিটার ইন্ডিকেটর রয়েছে। এটাও কেনার পেছনে একটা কারণ হতে পারে, কারণ এটা হচ্ছে সেফটি ফিচার্সের মধ্যে আমার কাছে অন্যতম ফিচার্স মনে হয় এই ব্যাপারে। আবার এই বাইকের আপনার ইঞ্জিনের পাওয়ার আউটপুটও ভালো, অলমোস্ট 11 বিএসপি এবং অলমোস্ট 11 নিউটন মিটার অফ টর্ক। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইঞ্জিন স্পেসিফিকেশন। একটা 125 সিসি সেগমেন্টের একটা বাইক, একটা কমিউটার বাইক। কমিউটার বাইক হিসাবে আপনাকে যথেষ্ট ভালো পুশ দিবে এই বাইকের যতটুকু ইঞ্জিন পাওয়ার আউটপুট রয়েছে, ইটস গুড এনাফ। এবং এই সিসি সেগমেন্টে আপনি ভালো মানের একটি মাইলেজও পাবেন এই বাইক থেকে। তার সাথে এবারে তারা অ্যাড করেছে পেছনে 100/80 সেকশনের ওয়াইড টায়ার, যেটা আগের ভেরিয়েন্টে কমতি ছিল, এটা ফিক্স করছে, বিষয়টা ভালো লাগছে। অনেকেই হয়তো এটা মাথায় আসতে পারে যে ওয়াইড টায়ার ব্যবহার করলো আগের ভার্সনের থেকে, তাহলে হয়তো বা এই বাইকের আগেরটার থেকে এটার মাইলেজ হয়তো বা কম দিবে। আসলে ব্যাপারটা হচ্ছে ওয়াইড টায়ার ইনস্টল করা হয়েছে, এবং ওয়াইড টায়ার ইনস্টল করলে আমরা জানি যে মাইলেজ কিছুটা কমে যায়, কিন্তু
আপনি খেয়াল করুন এই বাইকটা BS6 ভেরিয়েন্ট এবং এটার ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে FI। সুতরাং ফুয়েল ইনজেক্টেড হওয়ার কারণে এবং BS6 কমপ্লায়েন্ট ইঞ্জিন হওয়ার জন্য এটা থেকে আপনারা অবশ্যই ভালো মানের মাইলেজ পাবেন। এবারে কথা বলি ব্রেক এবং হচ্ছে কন্ট্রোলিং, ব্যালেন্সিং, এই বিষয়গুলো নিয়ে। আসলে এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা বাইকের জন্য। ব্রেকের কথা বললে আমার কাছে আগের যে ক্যালিপারটা ছিল আপনারা হয়তো অনেকেই খেয়াল করছেন এবং বাইকটা নিয়ে আমিও একটা ভিডিও করছিলাম, ফার্স্ট ইমপ্রেশন যে ভিডিওটা, একদিন বা 2 দিন আগে। তো ওই ভিডিওতে আমি আসলে বলছিলাম যে সামনে যে ক্যালিপারটা ব্যবহার করা হয়েছে নতুনটাতে, এটা হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার এবং আগেরটাতে ছিল 3 পিস্টন, যেটার মেকানিজমও একটু অন্যরকম ছিল। অন্যরকম বলতে ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, তারপরে আমি এখানে সংক্ষেপে বলে দিচ্ছি। ওখানে হচ্ছে বলছিলাম যে আপনার আগের যে শাইন এসপি ওইটাতে 3টা পিস্টনের মধ্যে 2টা পিস্টন আপনি ফ্রন্ট ব্রেক প্রেস করলে কাজ করে এবং রেয়ার ব্রেক যখন আপনি প্রেস করবেন তখন সামনে যে আপনার একটা হচ্ছে আপনার যে পিস্টন থাকলো ক্যালিপারে, ওইটা হচ্ছে অটোমেটিক CBS সেন্সরে কাজ করবে। সো এই হচ্ছে ব্যাপার। আর নতুনটাতে হচ্ছে যেহেতু সিঙ্গেল পিস্টন ক্যালিপার দেওয়া হয়েছে লাইক ইয়ামাহা স্যালুটের মতো, তো ওই সিঙ্গেল পিস্টন ক্যালিপারটা এখন আপনার CBS হিসেবে কাজ করবে, বা আপনি যদি সামনে ব্রেক প্রেস করেন তাহলেও ম্যানুয়ালি কাজ করবে। কিন্তু আসলে পিস্টনের সংখ্যা আরও একটা থাকলে ভালো হতো। তবে আমি ইন্ডিয়ান যারা বাইকটা ব্যবহার করতেছে দীর্ঘদিন, যতটুকু ভাই আমি খোঁজখবর নিয়েছি, এখানে লুকোচুরির কিছু নাই। আসলে সিঙ্গেল পিস্টন ক্যালিপার হওয়া সত্ত্বেও মোটামুটি আপনার বাইকের যে ব্রেকিং ফিডব্যাক এটা একবারেই খারাপ না। যেহেতু CBS ব্রেকিং, কম্বাইন ব্রেকে আপনার বাইকের ব্রেক বরাবরই ভালো হয়। প্রত্যেকটা ব্র্যান্ডেই আপনার হচ্ছে এখন কম্বাইন ব্রেকটা দিচ্ছে। কম্বাইন ব্রেকিং সিস্টেমটা আসলেই সাধারণ ব্রেকিং থেকে অনেক ভালো। এমনিতেই আগের শাইন এসপি 125 এইটার আপনার 80 সেকশনের টায়ার হওয়া সত্ত্বেও ভালো কন্ট্রোলিং পাওয়া যেত, ব্যালেন্সিংও ভালো ছিল যেহেতু বাইকের ওয়েট ব্যালেন্সটাও যথেষ্ট ভালো ছিল। এবং এইটাতে ওয়াইড টায়ার দেওয়ার জন্য সেটা আপনি আরও একটু বেটার পাবেন, ডেফিনেটলি এটা আপনার আরেকটু বেটার পাবেন। এবং হচ্ছে কন্ট্রোলিংয়ের কথা বললে আপনি টার্নিংয়ের ক্ষেত্রে বলুন বা হচ্ছে আপনার পিলিয়ন সহ ব্রেক করার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই আমার কাছে যেটা মনে হয়েছে আগেরটার থেকে এটার ফিডব্যাক আপনি কিছুটা হলেও বেশি পাবেন। ওয়েল, এবারে কথা বলি আপনি বাইকটা কিনবেন কি কিনবেন না। এখন ব্যাপারটা হচ্ছে যে কোনো বাইক কেনার আগে আপনাকে দেখতে হবে যে আপনার চাহিদা বা আপনার যে আকাঙ্ক্ষা এটা আসলে কোনগুলো। যেমন একজন ফ্যামিলি জন্য যদি বাইক কিনতে চায়, আমি যেটা মনে করি যে পিলিয়ন কমফোর্ট থাকতে হবে, রাইডিং কমফোর্ট থাকতে হবে, বাইকটা ভালো মাইলেজ দিবে এবং অনায়াসে যাতে সিটি রাইডটা ভালোভাবে করা যায়। যেহেতু ফ্যামিলির জন্য বাইক, এই বাইক নিয়ে ওই ট্যুরে যাওয়া বা অনেকেই আমরা যাইতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তো সেই ক্ষেত্রে কমিউটার বাইকগুলো নিয়ে ট্যুরে যাওয়াটা আসলে যাওয়া যাবে না যে তা না ভাই। ব্যাপারটা হচ্ছে যে কমিউটার বাইক নিয়ে ট্যুর করতে গেলে ঘন ঘন আপনার রেস্ট নিতে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সময় চলে যায়, একটা হিউজ সময়ের ব্যাপার আছে, বা অন্য অন্য যে বিষয় এগুলো আপনারা কম বেশি জানেন, এগুলো নিয়ে আসলে আলোচনা করার কিছু নাই। বাট আমি মনে করি একটা ফ্যামিলির জন্য বাইকটা অলরাউন্ডার হওয়া উচিত। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাইলেজটা থাকবে, ইঞ্জিনের পাওয়ার মোটামুটি থাকবে, রাইডার এবং পিলিয়নের জন্য উভয়ের জন্যই ভালো কমফোর্ট থাকবে, ব্রেকিং ফিডব্যাক ভালো হবে। সো আমাদের যেহেতু সবার রাইডিং স্টাইলটা একরকম না, আমি এই জন্য বরাবর আপনাদেরকে বলি যদি সম্ভব হয় তাহলে যে বাইকগুলো আপনি কিনতে যাচ্ছেন আপনার বাজেট রেঞ্জের মধ্যে একটা লিস্ট করুন, বাইকগুলো টেস্ট রাইড দিন এবং আশা করি টেস্ট রাইড দিলে আপনার মোটামুটি একটা ধারণা চলে আসবে যে আসলে আমার জন্য কোন বাইকটা পারফেক্ট। কারণ আমাদের হাইট একরকম না, আমাদের রাইডিং স্টাইল একরকম না, এই জিনিসগুলো ভ্যারি করে আসলে আমাদের কিন্তু সিদ্ধান্তগুলো আলাদা আলাদা হয়। তো SP125 যদি কেউ কিনতে চান আমি মনে করি আপনি বাইকটা নিতে পারেন। তবে হ্যাঁ, বাইকের প্রাইসটা যথেষ্ট হাই মনে হয়েছে আমার কাছে, কারণ 125 সিসির একটা ইঞ্জিন 1,63,000 টাকা দিয়ে আমরা কিনবো, বিষয়টা কেমন জানি হয়ে গেল না। এটা আমি ওই টিভিএস রেডার লঞ্চ হওয়ার সময় বলেছিলাম, আপনার ইগনাইটার বা গ্ল্যামারের যে নতুন মডেল ওইটার সময়ও বলছিলাম আসলে প্রত্যেকটা কোম্পানির বাইকের প্রাইস এখন বাড়তি। এখন এই বাড়তিটা আসলে শুধু বাড়তি না, আমাদের কাছে অনেক অনেক বেশি মনে হয় এবং আশা করি এই বিষয়টা নিয়ে আসলে একটা ভালো সলিউশনে আসা উচিত, কারণ মানে নাগালের বাইরে চলে যাচ্ছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। তো ভাই ব্রাদার্স, এই SP125 এই বাইকটা সম্পর্কে আমি যতটুকু অবজার্ভ করেছি এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি এবং নতুন কোনো কিছু জানতে পারলে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দিব। এবং এই বাইক সম্পর্কে কোনো কোশ্চেন্স থাকলে এই ভিডিওর কমেন্টে করতে পারেন।
তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।